নমস্কার বন্ধুরা, স্টক মার্কেট এডুকেশনে আপনাদের স্বাগত। এখন আমরা যে বিষয়টার উপরে আলোচনা করব সে বিষয়টা হচ্ছে ক্রিয়েট ইওর ওয়েলথ অ্যান্ড মানি ম্যানেজমেন্ট। মানি ম্যানেজমেন্ট এবং ওয়েলথ ক্রিয়েট আমরা কি করে করব, সেটাই আজকে আমাদের আলোচনার সব থেকে বড় গুরুত্বপূর্ণ বিষয়। 2004 সাল থেকে, আর টেকনিক্যাল এক্সপিরিয়েন্স প্রায় 14 বছর। প্রফেশনালি আমি এই কোচিং এ আসার আগে আমি ডিফারেন্ট ওয়ার্কিং হাউসে অ্যাজ এ এইচএনআই ক্লায়েন্ট অ্যাডভাইজার হিসেবে আমি ছিলাম। ডিউরেশন দ্য কোর্সে আমি আমার নলেজটা শেয়ার করব এবং আমি আপনাদের শেখাবো সিম্পল ট্রেডিং টেকনিক্স। এই টেকনিক্স গুলো আপনাকে হেল্প করবে 80 to 90% অ্যাকুরেসি হতে। আর এটা আমার মোবাইল নাম্বার, আপনারা আমার সাথে যে কোনো সময় যোগাযোগ করতে পারেন। হাউ টু ক্রিয়েট ওয়েলথ। আমরা ধরে নিচ্ছি আপনার ইনকাম 1 লাখ, তাহলে আপনাকে অবশ্যই সেভ করতে হবে 20% ফর ওয়েলথ ক্রিয়েট। মানে আপনার 1 লাখ টাকা যদি ইনকাম হয়, আপনাকে 20,000 টাকা সেভ। এই 1 লাখ টাকাটা যে যার নিজের ইনকাম মতো সে করতে পারে। বাট হাউ টু ইনভেস্ট 20K? এই যে 20,000 টাকাটা, এটা আপনি কিভাবে ইনভেস্ট? ইনভেস্টমেন্ট প্রথম যে পার্টটাতে করবেন, ইনভেস্টমেন্ট ফর ইন্স্যুরেন্স। এই ইন্স্যুরেন্সের পার্টটা মানে আপনার যে টোটাল রোজগার, সেই রোজগার থেকে যেমন আপনি 20,000 টাকা আপনি সরিয়ে রাখলেন, সেই 20,000 টাকাকেও আবার আপনাকে 5টা ভাগে ভাগ করতে হবে। ইনভেস্টমেন্ট ফর ইন্স্যুরেন্স মানে 4,000 টাকা করে 4টে ধাপে। সেকেন্ড ধাপে ইনভেস্টমেন্ট ফর গোল্ড অর সিলভার, কিন্তু সেটা অবশ্যই আপনি ইটিএফ এ কিনবেন। কারণ আমরা পরবর্তীকালে আলোচনা করব কেন ইপিএফ এ, কেন গোল্ড ডাইরেক্ট মানে গোল্ড মেটালে আপনি ডাইরেক্ট মানে পারচেস করবেন না, কারণ সেখানে কিন্তু আপনার লাইবিলিটি আছে। আপনাকে ওয়েলথ ক্রিয়েট করতে গেলে কিন্তু মনে রাখতে হবে লাইবিলিটিটা আপনাকে কম করতে হবে। ইনভেস্টমেন্ট ইন এসআইপি, মিউচুয়াল ফান্ডে আপনি ইনভেস্ট করবেন। সেই মিউচুয়াল ফান্ডের বদলে আপনি বিভিন্ন সেক্টরে ইটিএফ এও ইনভেস্ট করতে পারেন। আর আপনাকে আর একটা ইনভেস্টমেন্ট করতে হবে পার্ট, সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট ইন স্টক। যে ফ্রন্ট লাইন স্টক গুলো আছে সেগুলো নিয়ে তো আমরা পরবর্তীকালে আলোচনাতে আসবোই। আর আপনাকে ইমার্জেন্সি ফান্ড হিসেবে ক্যাশ 4,000 টাকা রাখতে হবে। কখনো কোনো স্টকের দাম পড়ে গেল, কখনো গোল্ডের দাম পড়ে গেল, বা মার্কেট খুব পড়ে গেছে, আপনি একটু মিউচুয়াল ফান্ডে কিছু টাকা রাখবেন। এবং আপনার কখনো ইন্স্যুরেন্সের জন্য দরকার হলো, সেই একটা ইমার্জেন্সি ফান্ড হিসেবে আপনার 4,000 টাকা ক্যাশ। কিন্তু যে প্রথম পার্ট, সেই প্রথম পার্টে ওয়েলথ প্রোটেকশনটা আমরা কি করে করব? বাট হাউ টু ইনভেস্ট 4K মান্থলি, মানে আমার তো মাসে 4,000 টাকা, সেইটাকে আমরা ওয়েলথ প্রোটেকশনটা কিভাবে করবো? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সেই যে 4,000 টাকার ফার্স্ট পার্টটাতে আমরা ইনভেস্ট করব প্রথমে ফর ইন্স্যুরেন্স হেলথ। মেডিক্লেম যাদের নেই তারা অবশ্যই হেলথ ইন্স্যুরেন্স করিয়ে নিন। ইনভেস্টমেন্ট ফর ইন্স্যুরেন্স, সেই ইন্স্যুরেন্সটা কিন্তু টার্ম ইন্স্যুরেন্স হবে, নর্মাল এন্ডারমেন্ট মানি ব্যাক আদার্স পলিসি হবে না। তাহলে আমাদের প্রথমে আসছে হেলথ ইন্স্যুরেন্স, সেকেন্ড ইনভেস্টমেন্ট ফর ইন্স্যুরেন্স টার্ম ইন্স্যুরেন্স, আফটার ইনভেস্ট নর্মাল ইন্স্যুরেন্স। কারণ আমরা প্রথমেই না নর্মাল ইন্স্যুরেন্স করি। তাহলে এই তিনটে ইন্স্যুরেন্স আপনাকে, আমরা পরবর্তীকালে ভাগে ভাগে আসছি। হেলথ ইন্স্যুরেন্সের কেন দরকার? Protecting your health insurance as the part of your overall wealth management strategy. আপনার টোটাল যে ওয়েলথ ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি আছে তার একটা পার্ট, ইট ইজ ইম্পর্টেন্ট। কেন চুজিং দ্য রাইট, মানে আপনাকে এটা করতে গেলে আপনাকে একটা রাইট প্ল্যান নিতে হবে। হেলথ ইন্স্যুরেন্সের প্ল্যানে আপনার যে সমস্ত নিড গুলো আছে উইথ বাজেট আপনাকে যেন সেটা করতে হয়, এবং সমস্ত আপনার যে কভারেজ গুলো সেগুলো যেন আপনার টোটাল কভারেজটা হয়। কারণ আপনার যদি কখনো অসুবিধা হয়, তাহলে মেডিকেল এক্সপেন্সটা যেন আপনার
আর হাত থেকে না যায়। রিভিউ ইয়ার, মানে আপনাকে এর সাথে করতে হবে কি, কভারেজটা রেগুলার একটা মেনটেন করতে হবে, একটা মনিটরিং করতে হবে। আপনাকে কখনো হেলথের প্রয়োজন পড়লে আপনার টাইম টু টাইম আপনার কভারেজকে মেবি চেঞ্জ করতে হবে, অ্যাডজাস্ট করতে হবে। এই সমস্ত জিনিসগুলো হেলথ প্রোটেকশনের ক্ষেত্রে আপনার সব থেকে বড় কারণ। আর হেলথ প্রোটেকশনে আপনি যে পেমেন্টটা করবেন সেটাও কিন্তু আপনার ট্যাক্সের থেকে বাদ যাবে। এবার আমরা আসছি টার্ম ইন্স্যুরেন্স। টার্ম ইন্স্যুরেন্স কেন? টার্ম ইন্স্যুরেন্স, protecting wealth with term insurance is a strategic approach to ensuring financial status security for your loved ones। মানে আপনি আপনার দায়িত্ব যে সমস্ত ফ্যামিলির প্রতি, সেই দায়িত্ব কভার করতে গেলে কিন্তু আপনাকে টার্ম ইন্স্যুরেন্সটা করতেই হবে। কারণ সেটা আপনার, যাদের আপনি ভালোবাসেন তাদের প্রোটেকশনের জন্য, সিকিউরিটি ফর ইউর লাভ ওয়ান্স অ্যান্ড ইভেন্ট অফ ইউর দা, আপনার যদি কখনো কোনো দুর্ঘটনা, সেক্ষেত্রে আপনার ফ্যামিলিকে ফাইন্যান্সিয়ালি একটা গাইড এবং প্রোটেক্ট করবে। ডেফিনেশন কি হচ্ছে, টার্ম ইন্স্যুরেন্সটা কি হয়তো অনেকেই জানেন না, কিন্তু টার্ম ইন্স্যুরেন্স ইজ এ টাইপ অফ লাইফ ইন্স্যুরেন্স দ্যাট প্রোভাইড কভারেজ ফর এ স্পেসিফিক পিরিয়ড অফ টার্ম। মানে একটা সময় অবধি আপনাকে সেটা সুরক্ষা দেবে। ইফ দ্য পলিসি হোল্ডার পাস অ্যাওয়ে ডিউরিং দিস টার্ম, দ্য বেনিফিট রিসিভ অফ দ্য ডেথ বেনিফিট, মানে আপনার মৃত্যুর পরে যার নমিনি থাকবে সে সেই বেনিফিটটা পাবে। টার্ম ইন্স্যুরেন্স ইজ, খুব অল্প প্রিমিয়ামে একটা হোল লাইফ ইন্স্যুরেন্সে একটা খুব সুন্দর পলিসি করা যায়। আপনাদের যাদের এজেন্ট আছে বা আমাদের সংস্থা, তো আপনারা যোগাযোগ করলে আমরা এই বিষয়ে আপনাকে পূর্ণ গাইড করে দিই। আর ইনভেস্টমেন্ট ফর ইন্স্যুরেন্স টার্মের আর একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল সিকিউরিটি অফ ডিপেন্ডেন্ট, মানে আপনার যে লাভওয়ান্স আছে তার যে ফাইন্যান্সিয়াল সিকিউরিটিটা, এটা আপনার টার্ম ইন্স্যুরেন্সের উপরে নির্ভর করবে। এটা সব থেকে বড় জিনিস জেনে রাখবেন, যে আপনার টার্ম ইন্স্যুরেন্স ইজ প্রোটেক্ট অফ ইয়োর ফ্যামিলি এবং আপনার ইনকামের একটা রিপ্লেসমেন্ট। কারণ আমরা যেটা সাধারণভাবে ইন্স্যুরেন্স করি, সবার 5 লাখ 10 লাখ করা থাকে, কিন্তু টার্ম ইন্স্যুরেন্স 25 লাখ 50 লাখের করা যায়। যদি আপনার কোন রকম আনডিফারেন্ট সিচুয়েশন হয় বা আপনার যে সমস্ত লাইবিলিটি আছে জীবনে চলতে গিয়ে, লোন, ক্রেডিট কার্ড, এই সমস্ত, সেই সমস্ত গুলো এই ডেতে আপনার এই ফাইন্যান্সিয়াল, এটা আপনার ফ্যামিলির ওপরে এসে পড়বে না এবং আপনার ফ্যামিলিটা কিন্তু এন্ড অফ ডেতে খুবই সুরক্ষিত থাকবে। এবং আপনার যে অ্যাসেট গুলো রয়েছে সেই অ্যাসেট গুলো লিকুইডিটি হবে না এবং আপনি যাদের জন্য তৈরি করেছিলেন তাদের জন্যই থাকবে। এটা মানে, এবং এটাকে আমরা সব সময় বলবো আপনি একটু লং টার্ম প্ল্যানে করবেন। কারণ আর একটা জিনিস জেনে রাখুন, যে টার্ম ইন্স্যুরেন্সে কিন্তু কোনো পয়সা ফেরত পাওয়া যায় না। যেমন আমরা গাড়ি করি, গাড়িরও তো একটা ইন্স্যুরেন্স আছে, সেই ইন্স্যুরেন্স কি ফেরত পাওয়া যায়? সেই ইন্স্যুরেন্সটা টাকা ফেরত পাওয়া যায় না। সুতরাং আপনি ইন্স্যুরেন্স করবেন, টাকাটা পুরোটাই চলে যাবে, কিন্তু কোনো আনডিফারেন্ট সিচুয়েশনে আপনার ফ্যামিলিটাকে পুরো ছাতার মতো সেই পয়সাটা কিন্তু আপনার কাজে লাগবে। সাধারণ মানুষের একটা ধারণা ইজ ওয়েস্ট অফ মানি, এটা ম্যাক্সিমাম লোক বলে থাকে এই পয়সাটা পুরো নষ্ট। নিশ্চয়ই নষ্ট না, হয়তো 10 জনের নষ্ট, কিন্তু যাদের ফ্যামিলিতে কোনো আনইভেন্ট আর্লি ডেথ হয়ে যায় তারা জানে এই পয়সাটা কি জিনিস, এই পয়সাটা তাদের ফ্যামিলিকে কতটা সুরক্ষিত করতে পারবে। বিভিন্ন ওয়েলথ যে প্রোটেকশন, এই ওয়েলথ প্রোটেকশনের কিন্তু একটাই রাস্তা, সেটা হচ্ছে টার্ম ইন্স্যুরেন্স। এবার আমরা আসছি গোল্ড ইনভেস্ট। গোল্ড ইনভেস্টমেন্টের রিটার্ন
মোটামুটি অ্যানুয়ালি 8.4%। 2004 থেকে কেউ যদি গোল্ডে কন্টিনিউয়াস ইনভেস্ট করে 2024 অব্দি, আর মোটামুটি 28% ইনক্রিজ হয়েছে। এবং আমরা জানি যে অ্যানুয়াল রিটার্ন প্রায় অ্যাভারেজে 7.78 since 71, মেকিং এ ভ্যালুয়েবল অ্যাসেট ফর লং টার্ম ইনভেস্টমেন্ট। আপনি গোল্ডের ইটিএফ এ যদি অল্প অল্প করে ইনভেস্ট করে রেখে দেন, তাহলে সেই ইটিএফটা কিন্তু একটা ওয়ান্স আপন এ টাইম একটা লং ইনভেস্টমেন্টের জায়গায় চলে যাবে। আপনাকে কি করতে হবে, যে ইনফ্লেশন, এই যে আজকে জিনিসের দাম বাড়ছে, জিনিসের দাম বাড়ার সাথে সাথে কিন্তু গোল্ডের দামটাও বাড়ে। তার মানে আপনার একটা অ্যাসেট প্রোটেকশনটাও হচ্ছে, যে জিনিসের দাম বাড়ছে এবং অন্যান্য জিনিসের যে দাম কমছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনার গোল্ডটা আপনাকে একখানা প্রোটেকশন দেবে। এবং গোল্ড ইটিএফ এর ক্ষেত্রে কিন্তু গোল্ড গোল্ড আপনাকে একটা লং টার্মের ক্ষেত্রে আপনার একটা বড় প্রোটেকশন এবং আপনার ইনভেস্টমেন্ট ভ্যালুকে অনেক দূর অবধি কিন্তু নিয়ে যেতে পারবে। নোট, একটা জিনিস মাথায় রাখবেন, এইখানে কিন্তু কোন রকম মানে রেগুলার ইনকাম এখানে কিন্তু সম্ভব নয়। ইটস এ লং টাইম রিটার্ন, লাইক স্টক অর বন্ড, গোল্ড ডাজ নট জেনারেট অনগোয়িং রিটার্ন। এরা কিন্তু অন্যদের মতো অতটা রিটার্ন দেয় না, এরা কিন্তু আস্তে আস্তে রিটার্ন দেয় এবং প্রাইস ভোলাটিলিটির রিস্ককে অ্যাডজাস্ট করে এটা অনেক লং টার্মের ক্ষেত্রে আপনি পাবেন। এখানে শর্ট টার্ম ইনভেস্টমেন্টে এখানে কিন্তু খুব একটা ভ্যালু নেই। অন্যান্য জিনিসে অন্যান্য জায়গায় ইনভেস্ট করলে যে রিটার্ন কিন্তু এখানে নেই। সুতরাং আপনারা যারা গোল্ড ইনভেস্টমেন্ট করবেন তারা কিন্তু একটু লং টার্মের চিন্তা করে করবেন। আর ফিজিক্যালি গোল্ড রিকোয়ার করতে গেলে আপনার স্টোরেজ, ইন্স্যুরেন্স, আদার্স সমস্ত অ্যাডিশনাল গুলো লাগছে। সুতরাং সেখান থেকে আপনি যদি গোল্ডের ইটিএফ এ ইনভেস্টমেন্ট করেন তাহলে আপনার পক্ষে একটু বেটার হবে। Factors of the inflation, gold price are inflated by various factors. কি কি কারণে গোল্ডের প্রাইস বাড়ে? জিওগ্রাফিক্যাল টেনশন, সেন্ট্রাল ব্যাংক পলিসি অ্যান্ড ইনফ্লেশন এক্সপেকটেশন, যেগুলো সবটাই আমাদের কমোডিটি মার্কেটের উপরে এফেক্ট করে। সুতরাং আপনার যদি গোল্ড থাকে, গোল্ডের দাম বাড়লে শেয়ার বা মিউচুয়াল ফান্ডের দাম কমে। সুতরাং আপনার যে টোটাল অ্যাসেট সেটার উপরেও কিন্তু একখানা প্রভাব ফেলতে, নেগেটিভ প্রভাব ফেলতে আপনাকে সাহায্য করবে। গোল্ড ইনভেস্টমেন্টের রিটার্ন ফর দ্য ইয়ার, যদি আপনি মান্থলি, সরি, গোল্ড হ্যাজ শোন ভ্যারাইটি রিটার্ন ওভার দ্য ইয়ার, বিভিন্ন ইয়ারে বিভিন্ন রকম গোল্ডের কিন্তু রিটার্ন দিয়েছে। এবারে আমরা আছি মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ডে আমরা যদি 1,000 টাকা করে রাখি 10 বছরে, তাহলে অ্যাভারেজ গ্রোথ রিটার্ন রেট হচ্ছে 10%। এবং আমরা যদি স্টকে এসআইপি করি, যদি 5 ইয়ার্সে করি, এখানে কিন্তু 5 বছরে একটা অ্যাভারেজ দেখানো হয়েছে। এটা অনেক বেশি প্র্যাকটিক্যালের ক্ষেত্রে সেটা হচ্ছে আমরা 60,000 টাকা রাখলে সেটা 82,486। এটা জাস্ট একটা স্ট্যান্ডার্ড দেখানো হয়েছে, কিন্তু অরিজিনাল রিটার্ন এর থেকে অনেক অনেক বেশি। ট্রেডিং ম্যানেজমেন্ট, you have 1 lakh for trading purpose, then you should to invest money in 3 trading position। এবারে কিন্তু আমাদের ইনভেস্টমেন্ট যে স্ট্র্যাটেজি, যে ইনভেস্টমেন্ট যেভাবে করব, সেখানে কিন্তু আমাদের একটু অন্যভাবে আপনাকে 70% মানি ফর লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে রাখতে হবে, 20% মানি ফর সুইং ট্রেডের, আর থার্ড 10% মানি ফর ইন্টারডে অ্যান্ড অপশন ট্রেড। মানে আমাদের ক্ষেত্রে হয় কি 1 লাখ টাকা আছে, 1 লাখ টাকাই আমরা অপশনে থাকি না। আপনার ক্ষেত্রে কিন্তু আমি বলেই দিচ্ছি, সকলের ক্ষেত্রে ঠিক এই রেশিওটা করবেন 7:1। ফার্স্ট 70% মানি ফর লং টার্ম ইনভেস্টমেন্টে রাখবেন, সেকেন্ড
20% মানি রাখবেন সুইং ট্রেডের ক্ষেত্রে, আর থার্ড রাখবেন 10% মানি ফর ইন্টারডে অ্যান্ড অপশন ট্রেড। ফর লং টার্ম অ্যান্ড সুইং ট্রেড ডোন্ট ইনভেস্ট ওয়ান স্টক। একটা স্টকেই কোনো ইনভেস্টমেন্ট করবেন না। মিনিমাম 5টা, আপনার যে 70,000 টাকাই আছে সেটাকে 5টা স্টকে আপনি সেম অ্যামাউন্টে রাখবেন। মানে 500 টাকার স্টকও 100টা কিনলেন, 5,000 টাকার স্টক সেরকম নয়। আপনাকে ভাগ করে নিতে হবে, নিয়ে সেখানে আপনি কিন্তু, আমি ধরে নিচ্ছি 10,000 টাকা, তাহলে 10,000 টাকার মধ্যেই যতগুলো স্টক হবে আপনি ঠিক ততগুলো স্টকই কিনবেন। এটা খুব বড় ইম্পর্টেন্ট পার্ট কিন্তু, যে আপনি যে এগুলো কিনবেন সেই সেই জিনিসগুলো, এই যে সেম আপনার অ্যামাউন্ট হওয়া চাই, 5 স্টক ইন সেম অ্যামাউন্ট, 5 স্টক সেম অ্যামাউন্টের মধ্যে কিন্তু আপনাকে হতে হবে, তা নাহলে কিন্তু অসুবিধে পড়ে যাবে। এখানে 3 টাইপের ট্রেড, যেটা আমরা আগে বললাম, লং টার্ম, সুইং ট্রেড এবং ইন্টারডে, এই 3 রকম ভাবেই ট্রেড হয়। লং টার্মের রিটার্ন হচ্ছে 20% প্রফিট পেলে উইদিন 1 ইয়ার, নট 1 ইয়ার, মানে এখানে কোনো টাইম ব্যারিয়ারটা নেই, এটা হচ্ছে উইদিন 1 ইয়ার। আপনি যদি লং টার্মের শেয়ার গুলোতে 20% রিটার্ন পান, বেরিয়ে যাবেন। সুইং ট্রেডে 10 থেকে 1 মাসের মধ্যে 5% পেলে, সেটা আপনি 3 দিনেও পেতে পারেন, 2 দিনেও পেতে পারেন, একদিনেও পেতে পারেন, আপনি বেরিয়ে যাবেন। আর ইন্টারডেতে 1% থেকে 5% ম্যাক্সিমাম, আমি বলবো 1 থেকে 3% আপনি যদি রিটার্ন পান, তাহলে আপনি ইন্টারডে থেকে প্রফিট বুক করে বেরিয়ে যাবেন। ট্রেডিং উইদাউট স্ট্র্যাটেজি, তাহলে সেটাকে জুয়া বা গ্যাম্বলিং বলে। ট্রেডিং প্লাস স্ট্র্যাটেজি প্রিপারেশন, ট্রেডিং প্লাস স্ট্র্যাটেজি প্লাস রিস্ক ম্যানেজমেন্ট ইন্টেনশন, ট্রেডিং প্লাস স্ট্র্যাটেজি প্লাস রিস্ক ম্যানেজমেন্ট প্লাস ডিসিপ্লিন ইজ ইকুয়াল টু সাকসেস। থ্যাংক ইউ। ভালো করে ভিডিওটা দেখুন, যদি কোনো অসুবিধা হয় আমাদের অবশ্যই